প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সমস্যা দেখলাম এবং সেই সমস্যাগুলিতে যে বিষয়গুলি আছে সেটি আবার আমরা দেখি, বোঝার চেষ্টা করি। The BD Food Limited has the following capital structure which indicate the optimum capital structure. Common stock capital টাকা 100 per share 20 lakhs. 14% preferred stock টাকা 1000 per share 10 lakhs. 15% debenture টাকা 2500 per share debenture 15 lakhs. Retain earning 5 lakhs. Total 50 lakhs. আমাদের আদার ইনফরমেশন যেগুলি ছিল সেগুলি হলো: এক, কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ টাকা 150. কারেন্ট ইয়ার কোম্পানি ডিক্লেয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 15 per share. The company expects that its dividend will increase at 10% annual rate forever. 2. The company preferred stock is redeemable after 5 years at 10% premium. The quotation cost of preferred stock is 20% of sales price. Currently, the preferred stock sells at taka 1200. The maturity period of debenture is 10 years. After 10 years, the debenture is redeemable at 12% premium, but currently sells at 5% discount. The flotation cost of debenture is 1.5% of its face value. The corporate tax rate 40% and personal tax rate 25%. You are required to calculate the overall cost of capital as well as specific cost of capital of the firm. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সমস্যাটিতে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো যে আমাদের এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও আমাদের নির্ণয় করতে হবে, পাশাপাশি স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ প্রত্যেকটা কস্টে প্রত্যেকটা সোর্স অফ ক্যাপিটালের আলাদা আলাদা স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। তাহলে আমরা একটা একটা করে সমস্যা সমাধান করব। প্রথম আমাদের ছিল কমন স্টক ক্যাপিটাল টাকা 100 পার শেয়ার, এটি ছিল 20 লাখ। তাহলে ফেজ ভ্যালু কত ছিল? ফেজ ভ্যালু ছিল আমাদের 100 টাকা। এটি আমাদের ফেজ ভ্যালু ছিল।
এবার এর সাথে আমাদের এডিশনাল ইনফরমেশন যেগুলি ছিল, সেই এডিশনাল ইনফরমেশনগুলি কি ছিল? কারেন্ট মার্কেট প্রাইস অফ কমন স্টক ইজ টাকা 150, অর্থাৎ P0 ছিল 150। current year company declare a dividend of টাকা 15 per share। তার অর্থ হলো কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, যেহেতু কারেন্ট ইয়ার ডিভিডেন্ড তার অর্থ হলো D0 equal to 15। The company expects that this dividend will increase at 10% annual rate forever। তাহলে জি এর মান কত? 10%। জি কত? 10%। যেহেতু আমাদের এখানে জি এর মান আছে, সেই কারণে আমাদের এই সমস্যা অর্থাৎ কমন স্টকের কস্ট অফ ক্যাপিটাল বের করতে হলে আমাদের গ্রোথ মডেল ব্যবহার করতে হবে। তাহলে গ্রোথ মডেলে কস্ট অফ ইকুইটি কত? গ্রোথ মডেলে কস্ট অফ ইকুইটি ইকুয়াল আমাদের D1 divided by P0 into 100 plus C। আমাদের এখানে D1 ব্যবহার করতে হবে। আমরা ইতিপূর্বে যে উদাহরণটি করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এটির মান D1 দেয়াই ছিল সেখানে, কারণ এইটাই যেমন আছে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ইজ টাকা 15, অর্থাৎ সেখানে D1 প্রত্যাশিত ডিভিডেন্ডের পরিমাণ, পরবর্তী বছরের প্রত্যাশিত ডিভিডেন্ডের পরিমাণ সেখানে দেয়া ছিল, সেই জন্য সেটা ছিল D1। আর এটি কারেন্ট ইয়ারে ডিভিডেন্ড দেওয়া আছে, সেই জন্য এটা আছে D0। কিন্তু গ্রোথ মডেলে যেহেতু আমাদের D1 ব্যবহার করব, সুতরাং আমরা D1 সমান কি জানি? D1 ইকুয়াল D0 হোল ইন্টু 1 প্লাস G। তাহলে D0 কত? D0 হলো 15, 1 প্লাস জি এর মান যদি 10% হয় তাহলে 0.10, তাহলে 15 1.10, তাহলে কত? 16.50। আমরা ক্যালকুলেটর করে নেব। 15 অক্ষে 15 হাতে থাকে 1, 15 অক্ষে 15 একে 16.50। তাহলে আমরা এটা পেয়ে গেলাম D0। তাহলে এবার আমরা এইখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটি হলো এখানে জি ব্যবহার যদি না করি তাহলে আমাদের এক দশমিকে আসবে, আর যদি এখানে 100 ব্যবহার করি তাহলে আমাদের পার্সেন্টেজ আসবে। যদি পার্সেন্টেজ এখানে ব্যবহার করি তাহলে জি এর মান আমরা পার্সেন্টেজে রেখে দেবো। এবং এই অঙ্কে যেহেতু আমাদের স্পেসিফিক ভ্যালু কস্ট অফ ক্যাপিটাল চেয়েছে, স্পেসিফিক কস্ট অফ চেয়েছে, সে কারণে এখানেও আমাদের কস্ট অফ ক্যাপিটাল পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা D1 কত? D1 পেলাম 16.50
50, P0 কত 150 ইন্টু 100 প্লাস জি এর মান ছিল 10%। তোমরা ক্যালকুলেটারে করবে, ক্যালকুলেটারে করলে এটার মান আসবে 11, 11% যোগ 10% ইকুয়াল 21%। তাহলে এটার মান আসবে 21%। তাহলে আমরা পেয়ে গেলাম কস্ট অফ ইকুইটির মান। এটি আমরা যখন ব্যবহার করব ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালে, সেখানে আমরা এই 21%-এর পরিবর্তে বা লিখে রাখি 0.1, অর্থাৎ 21%-এর যদি আমরা দশমিকে প্রকাশ করি, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 0.1 এই হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ তা না হলে ওখানে আবার আর একটা কলাম বেশি তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন বের করব। আমাদের এখানে বলা আছে 14% প্রেফারেন্স স্টক, টাকা 1000 পার শেয়ার। এর সাথে এডিশনাল ইনফরমেশন আছে, দি কোম্পানি প্রেফারেন্স স্টক ইজ redeemable at 5 years at 10% premium। তার অর্থ দাঁড়ালো যে এই অগ্রাধিকার শেয়ারটি পরিশোধযোগ্য, অর্থাৎ পরিশোধ্য। 5 বছর পরে এই অগ্রাধিকার শেয়ারের অর্থ ফেরত দিতে হবে। তাহলে পরিশোধিত অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কিভাবে বের করে? পরিশোধিত অগ্রাধিকার শেয়ারের মূলধন, পরিশোধিত অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কেপি ইকুয়াল পিডি বা ডিপি প্লাস আরভি মাইনাস NSD divided by N, RV plus NSD divided by 2 into 100। তাহলে আমরা এবার দেখি যে এখানে কি আছে। এই অগ্রাধিকার শেয়ারটির ফেস ভ্যালু ছিল 1000 টাকা। এটার সেলস ভ্যালু ছিল, আমাদের বলা ছিল যে কারেন্টলি দি প্রিফারেন্স স্টক সেলস এট টাকা 1200, অর্থাৎ সেলস ভ্যালু ছিল 1200। আর কি ছিল? বলা ছিল যে দি কোম্পানি প্রেফারেন্স স্টক ইজ রিডিমেবল আফটার 5 ইয়ার্স, অর্থাৎ এন এর মান ছিল 5 at 10% প্রিমিয়াম। তাহলে আরভি কত ছিল? আরভি ছিল এই 1000 টাকা প্লাস 10% প্রিমিয়াম, অর্থাৎ 1000 ইন্টু 10%। তাহলে 1000 প্লাস 100 ইকুয়াল 1100। আর লাগবে কি? আমাদের লাগবে এনএসভি। এনএসভি আমরা জানি এনএসভি সমান সেলস ভ্যালু
মাইনাস রোটেশন কস্ট। এখানে এখানে সেলস ভ্যালু দেওয়া ছিল 1200। আমাদের এখানে ফ্লোটেশন কস্টের কথা বলা আছে। দি ফ্লোটেশন কস্ট অফ দ্য প্রিমিয়াম প্রেপারেড স্টক ইজ 20% অফ সেলস প্রাইস। অর্থাৎ সেলস প্রাইসের 20% হবে ফ্লোটেশন কস্ট। এটি বলে দেওয়া আছে। যদি নাও বলা থাকতো তাহলে আমরা সেলস প্রাইসের উপর বের করতাম। আমাদের ডিভিডেন্ড নির্ণয় করতে হয় ফেস ভ্যালুর উপর, প্রিমিয়াম, ডিসকাউন্ট এটিও ফেস ভ্যালুর উপর নির্ণয় করতে হয়। কিন্তু আমাদের ফ্লোটেশন কস্ট যদি অন্য কিছু বলা না থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে সেলস ভ্যালু। তাহলে ফ্লোটেশন কস্ট কত? 20%। তাহলে আমার সেলস ভ্যালু ছিল 1200 ইন্টু তার হলো 20%। তাহলে কত হবে? 1200 মাইনাস এটা 20% হলে আসে 12 দুগুণে 24, 240 টাকা। এটা পুরোটা বাদ করে থাকে 960 টাকা। আর আমাদের লাগবে কি? পিডি। তাহলে পিডি কত? পিডি হলো আমরা জানি 14% প্রেফারেড স্টক। তাহলে আমাদের এস ভ্যালু ছিল 1000 ইন্টু পিডির পরিমাণ হলো 14%। সুতরাং 140 টাকা। এটি হলো আমাদের প্রেফারেড স্টক ডিভিডেন্ডের পরিমাণ। এবার আমরা এই মানগুলি এখানে বসিয়ে দিই। কেপি সমান কত? কেপি সমান হলো পিডি হলো 140 প্লাস এন এর মান 5, আর ভি ছিল 1100 মাইনাস এনএসডি ছিল 960 আর বি হলো 1100 প্লাস 960 by 2 into 100। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করি। কত হবে? 140 প্লাস 5 960, 110 থেকে 960 বাদ দিলে 140, 100 এখানে থাকে তাহলে 2060 ভাগ 2 ইন্টু 100। তাহলে আমাদের 140 প্লাস 10, 28 আর 1030 ইন্টু 1000। তাহলে 1068 ভাগ 1030 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই হলো অগ্রাধিকার যুক্ত শেয়ারের মূলধন ব্যয়। এরপরে আমরা করব ঋণ মূলধনের মূলধন ব্যয়। বৃন্দ, তাহলে এবার আমরা কি করব? কস্ট অফ ডেট নির্ণয় করব। কস্ট অফ ডেট কেডি।
কেডি আমাদের কেডি সম্পর্কে কি বলা আছে সেটি আমরা একটু দেখি। আমাদের 15% ডিবেঞ্চার, তবে ইন্টারেস্ট রেট কত? 15%। এটি ছিল টাকা 2500 পার ডিবেঞ্চার। তার অর্থ হলো ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু ছিল 2500। এরপর আমাদের এডিশনাল ইনফরমেশন কি ছিল? দ্য ম্যাচুরিটি পিরিয়ড অফ ডিবেঞ্চার ইজ 10 ইয়ার্স। তাহলে ম্যাচুরিটি পিরিয়ড যদি 10 ইয়ার্স হয়ে থাকে তার অর্থ হলো এন এর মান 10। যেহেতু একটি ম্যাচুরিটি পিরিয়ড দেয়া আছে তার অর্থ হলো এটি পরিশোধ্য ঋণপত্র, আর পরিশোধ্য ঋণপত্র ব্যয়ের সূত্র কি? পরিশোধ্য ঋণপত্রের সূত্র হলো ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর। আমরা জানি যে এই অঙ্কে ট্যাক্স রেট আছে প্লাস আমাদের আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন, আর নিচে হলো আরভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এই হলো আমাদের। আর কি তথ্য ছিল? আফটার 10 years, the debenture is redeemable at 12% premium। তাহলে 12% প্রিমিয়ামে রিডিমেবল হবে। তাহলে আর ভি রিডিমেবল ভ্যালু কত হবে? 2500 যোগ প্রিমিয়ামে রিডিমেবল হবে, তাহলে 2500 ইন্টু 12% প্রিমিয়ামে, তাহলে কত হবে? 2500 যোগ এইটা যদি 12% হয় 200 টাকা যাবে, 12 25 300, তাহলে এখানে আসবে 2800। এবার আমাদের বাট কারেন্টলি সেলস অ্যাট 5% ডিসকাউন্ট। তাহলে সেলস ভ্যালু কত ছিল? সেলস ভ্যালু ছিল 2500 মাইনাস ডিসকাউন্টে যেহেতু বিক্রি হচ্ছে 2500 ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে? 5%। তাহলে 5% ডিসকাউন্টে বিক্রি হলে 2500 মাইনাস 5% 125, তাহলে 2375। তাহলে আমাদের সেলস ভ্যালু হলো 2375। এবার আমাদের এনএসবি নির্ণয় করতে হবে। এনএসবির কথা কি বলা আছে? দি প্রোটেকশন কস্ট অফ ডিবেঞ্চার ইজ 1.5% অফ ইটস ফেস ভ্যালু। তাহলে আমরা এনএসবি কি? এনএসবি ইকুয়াল সেলস ভ্যালু মাইনাস প্রোটেকশন কস্ট। এখানে সেলস ভ্যালু ছিল 2375 টাকা মাইনাস প্রোটেকশন কস্টের ব্যাপারে বলা আছে যে 1.5% অফ ইটস ফেস ভ্যালু। ফেস ভ্যালু 1.5%। তাহলে ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু ছিল 2500 ইন্টু 1.5%। তাহলে আমার কত? 2375 বিয়োগ
37 টাকা 50 পয়সা। আমাদের কত আসে 2337 টাকা 50 পয়সা। তাহলে আমরা আরবি এনএসবি 10 ইন্টারেস্ট বের করা হয়নি, তাহলে ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে। আমরা এখানে সংকলন করতে পারবো না, আমরা উপরের দিকে যাই। তাহলে ইন্টারেস্ট কত ছিল? ইন্টারেস্ট হলো 2500 ইন্টু কত পার্সেন্ট? ইন্টারেস্ট ছিল 15%। তাহলে আমার কিন্তু টাকা 5 15 75 হাতে 7 15 আর সাথে ইন্টারেস্ট কত আসে 330 29 37 370। আর ট্যাক্স রেট কত আছে? ট্যাক্স রেট আছে 40%। 40% এর অর্থ হলো 0.4। এবার যদি আমরা এই মানগুলি বসিয়ে দিই তাহলে আমরা সহজে, এবার সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলি বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে? আমাদের এটি সমান এটি ইকুয়াল, প্রথম ছিল কত? ইন্টারেস্ট হলো 375 ইন্টু 1 মাইনাস টিআর ছিল কত? টিআর ছিল 0.40 প্লাস আমাদের আরবি ছিল 2800 মাইনাস এনএসবি ছিল 2337 টাকা 50 পয়সা আর মিনিমাম ছিল 10। 2800 মাইনাস 2337 টাকা 50 পয়সা ভাগ 2 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা এটি ক্যালকুলেটরে করি তাহলে আমাদের মানটা বেড়ে যাবে। তাহলে আমরা কত, এবার ক্যালকুলেটর যদি করি তাহলে আমাদের এই মানটা হবে 10.5 10.5। আমরা যদি করতে যাই তাহলে আমাদের এটার সমাধান করতে গেলে অনেক সময় লেগে যাবে। তোমরা এটা বাসায় একটু করে নেবা, কারণ এটি সমাধান তোমরা করতে পারো, শুধু সত্যি প্রয়োগ হবে, কারণ এটা আমরা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাতে আমাদের ভিডিওর দৈর্ঘ্য অনেক বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এরপরে আমাদের কি আছে? কস্ট অফ রিটেইন আর্নিং। আমাদের কেয়ার সম্পর্কে বলা হচ্ছিল যে যদি পার্সোনাল ট্যাক্স না থাকে তাহলে কেয়ার ইকুয়াল হবে কে, কিন্তু এই অঙ্কে পার্সোনাল ট্যাক্স আছে, সে কারণে কে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, কে হোল ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, এটা হবে কেয়ার। আর এখানে যেহেতু আমাদের কস্ট অফ ইকুইটির যে সূত্রটি ব্যবহার করেছিলাম সেখানে আমাদের ফ্লোটেশন কস্ট ব্যবহার করা হয়নি, সুতরাং এখানে কেই এবং কেআর ভিন্নভাবে করতে হবে না। যদি উপরে ফ্লোটেশন কস্টের ব্যবহার হয় তাহলে কে ই এবং কেআর ভিন্নভাবে করতে হবে, আলাদা করে করতে হবে। এটা এর আগেও আমরা আলোচনা করেছি।
কিন্তু আমরা এই অঙ্কে আমরা কস্ট অফ ইকুইটি যেখানে করেছি সেখানে কোনো ফ্লোটেশন কস্ট নেই। যেহেতু ফ্লোটেশন কস্ট নেই, অতএব উপরের যে ফলাফল ছিল সেই ফলাফলের সাথে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কেয়ার। তাহলে কেয়ার সমান কত হবে? যেহেতু পার্সোনাল ট্যাক্স আছে, সে কে হোল ইন্টু 1 মাইনাস পিটি বা টিপি পিটি অর্থাৎ পার্সোনাল ট্যাক্স। তাহলে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স কেয়ার কি কত ছিল? আমাদের কি ছিল 21%। 1 মাইনাস পার্সোনাল ট্যাক্সের পরিমাণ কত ছিল? পার্সোনাল ট্যাক্স ছিল আমাদের 20%, 0.25। তাহলে 21% ইন্টু 0.75, 0.75 গুণ করে কত আসে? 15.75%। এইবার আমরা কি করব? এই যে স্পেসিফিক কস্টগুলি আমরা পেয়েছি, এই স্পেসিফিক কস্টগুলি আমরা আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের যে টেবিল, সেই টেবিলে ব্যবহার করব। কস্টের যে কলাম আছে সেই কলামে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচার এখন আমাদের এখান থেকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। সেক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে? ওয়েট বের করতে হবে। আমরা ইতিপূর্বে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে ওয়েট বের করতে হবে। ওয়েট বের করার নিয়ম হলো যে স্পেসিফিক ভ্যালুকে টোটাল ভ্যালু দ্বারা ভাগ করা। তাহলে আমরা এখানে আছে 20 লক্ষ টাকা, তাহলে টোটাল আছে কত? 50 লক্ষ টাকা। তাহলে ওয়েট অফ কমন স্টক হবে কত? 20 লক্ষ ভাগ 50 লক্ষ। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি 20 লক্ষ, তাহলে আমাদের এখানেও 5 শূন্য, এখানেও 5 শূন্য, এর উপরে থাকে 2 আর নিচে থাকে 5। তাহলে আমাদের ফলাফল আসে কত? 4 × 5 = 20। তাহলে 4, তাহলে 0.40। তোমরা ক্যালকুলেটর করবে অথবা রাফে করে এখানে মান বসিয়ে দেবে। 10 লক্ষকে 50 লক্ষ দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 2.20। 15 লক্ষকে 50 লক্ষ দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 0.30। এবং 5 লক্ষকে 50 লক্ষ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 0.1। আমরা ইতিপূর্বে বলেছি যে এই ওয়েট এর টোটাল মান হবে 1। যদি 1 না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও কোনো ত্রুটি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কীভাবে ওয়েট বের করে এটা যদি না বুঝতে পারো তাহলে এই পূর্ববর্তী যে ভিডিওটা আছে সেটি দেখো, সেখানে আমরা বিস্তারিত রাত করে দেখিয়েছি। তাহলে আবারও যদি ওয়েটটা কীভাবে বের করবো? স্পেসিফিক ভ্যালুকে অর্থাৎ যে লাইনের ওয়েট বের করবো সেই লাইনের মানকে টোটাল অ্যামাউন্ট দ্বারা ভাগ দেব। অর্থাৎ এই মানটা কীভাবে পেয়েছি? 20 লক্ষকে 50 লক্ষ দ্বারা ভাগ করে পেয়েছি। তাহলে ওয়েটকে যদি আমরা এখন যোগ করি 0.4, 0.60, 0.90, তাহলে 100 মানে 1
1.00 তাহলে আমাদের ওয়েটের কাজ শেষ হয়ে গেছে। এবার কস্ট হলো আমরা ইতিপূর্বে যে রাফ করেছি বিভিন্ন কস্টগুলি বের করেছি, সেই কস্টগুলি এখানে এনে বসিয়ে দেব। কস্টগুলি কি কি? .2100 0.1631 .1056 .15.1575 এই হয়ে গেল আমাদের কস্ট। তাহলে কস্ট আমরা এই মানগুলি কোথায় পেলাম? এই মানগুলি ইতিপূর্বে আমরা প্রত্যেকটা ক্যাপিটাল স্ট্রাকচারে যে সোর্স অফ ক্যাপিটাল ছিল প্রত্যেকটা ক্যাপিটালে আলাদা আলাদা কস্ট অফ ক্যাপিটাল বের করে নিয়েছি, সেই মানগুলি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার ওয়েটকে আমরা ডাব্লু এবং কস্টকে সি বললে, তাহলে ডাব্লু ইন্টু সি অর্থাৎ এই কলাম এবং এই কলামের গুণফল হবে এই কলাম। তাহলে আমরা এটা কত হবে? 0.0840। তারপরটা কত হবে? তোমরা ক্যালকুলেটরে করবে পয়েন্ট। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে করতে যাই তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে, সেই জন্য আমরা করছি না। কিন্তু তোমরা যখন করবে তখন ক্যালকুলেটরে করবে। এরপরেরটা হবে .30 এই দুটোকে গুণ করলে পাওয়া যায় 0.0317 এবং শেষেরটা এটা যেটা গুণ করলে আপনার মতোই থাকে, শুধু 0.15 এখানে 878। এবার আমাদের কাজ হলো যে এইগুলিকে যোগ করা, অর্থাৎ সামেশন ডাব্লিউ সি বের করা। সামেশন শব্দের অর্থ হলো সমষ্টি, সামেশন ডাব্লিউ সি। সামেশন ডাব্লিউ সি কত হয়? 0.1641 এই হয়েছে আমাদের ডাব্লিউস। শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে সংক্ষেপে বলা হয় WACC। WACC ইকুয়াল কি? এটা ইকুয়াল সামেশন WC ইন্টু 100। এখানে সামেশন WC ছিল 0.1641 0.1641
100, সুতরাং 100 দিয়ে গুণ করলে দশমিক 2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 16.41%। তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হলো 16.41%। এটির আর এক নাম হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, 16.41%। তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি, আমাদের এটা মনে রাখতে হবে যে মূলধন কাঠামোতে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন, সেই ক্যাপিটাল স্ট্রাকচারে সবচেয়ে লাভ বেশি, অর্থাৎ প্রতিষ্ঠানটি সেই ক্যাপিটাল স্ট্রাকচারে সবচেয়ে বেশি লাভজনক হয়। যদি গ্রহণ বর্জন সিদ্ধান্তের বিষয় আসে, তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যে মূলধন স্ট্রাকচারে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন হবে, সেই মূলধন কাঠামোটি হবে গ্রহণযোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আশা করি তোমরা সেই ক্লাসটিও দেখবে। আজ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটি কামনা।